আজ আপুর এঙ্গেজমেন্ট। সবাই আজ সকালে এলেও মামু আমায় কাল রাতেই নিজের সাথে নিয়ে চলে এসেছেন। ঘুম ভেঙে কোথায় আছি বুঝতেই 2 মিনিট লাগলো। বাইরে তুমুল কথাবার্তার আওয়াজ। মানুষ হয়তো নিজেদের কাজে লেগে গিয়েছে এতক্ষণে, আর আমি পড়ে পড়ে ঘুমোচ্ছি। ছি, কি লজ্জার ব্যাপার। বিছানা থেকে নেমে পাশে থাকা ওড়নাটা গলায় জড়িয়েই বেরিয়ে গেলাম। দরজা খুলে বাইরে বের হতেই দেখি শুভ্র ভাইয়া আর সাহিল ভাইয়া রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন, হয়তো ডেকোরেশনের কাজ নিয়ে বিজি। আমায় দেখেই শুভ্র ভাই তাড়াতাড়ি অন্যদিকে ফিরে গেলেন, বুকে হাত দিয়ে বলে উঠলেন, ইস, মার ডালা ইয়ার। সাহেল ভাইয়া শুভ্র ভাইয়ের কাঁধে হাত রেখে আমার দিকে তাকিয়ে বেককল মার্কা হাসি দিলেন। তারপর শুভ্রকে ঝাপটে ধরে কানে কানে কিছু একটা বলতে লেগে গেলেন। আমি ওদের এসব অদ্ভুত বিহেভিয়ারের আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা, ঘুম থেকে উঠে তো ফ্রেশ হইনি, মুখে কিছু লেগে নেই তো? উল্টো পায়ে হেঁটে রুমের মধ্যে গিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে পড়লাম। না, সব তো ঠিকই আছে, অ্যাটলিস্ট হাসির মতো তো কিছুই হয়নি। বেশি ঘুমানোর ফলে চোখ, ঠোঁট, মুখ হালকা ফুলে গেছে, এটাই। আর তো কোনো সমস্যা চোখে পড়ছে না। ভাবনা চিন্তা শেষ করে চোখে মুখে পানি দিয়ে আবারও বেরিয়ে এলাম রুম থেকে। শুভ্র ভাইয়া সাহেল ভাইয়া ওখানেই দাঁড়ানো, হাতে খাতা কলম নিয়ে কিছু একটা হিসেব করছেন। আমাকে দেখেই শুভ্র ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ওনার দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলাম উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছেন। আমি তাড়াতাড়ি ঠোঁটের উপর হাত রাখলাম। উনি হাতের কলমটা দাঁত দিয়ে কামড়ে ধরে কলমের ক্যাপটা ছাড়িয়ে নিলেন শক্ত এক টানে। নিচের ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিয়ে চলে গেলেন সেখান থেকে। ব্যাপারটাই আমি অবাক। ছি ছি, শুভ্র ভাই অমন বিহেভ কেন করলেন? কথাটা ভাবতে ভাবতে সামনে এগোতেই কারোর সাথে ধাক্কা খেলাম বলে মনে হলো। বিরক্তি নিয়ে সামনে তাকিয়েই দেখি সাকিব। হাতে ব্যান্ডেজটা এখনো আছে, পায়ে ব্যান্ডেজ নেই, তবে হাঁটতে যে একটু সমস্যা হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। হারে সাকিব ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাবি? আবার সেই আমার কথাটা শেষ করার আগেই রাতুল নামের ছেলেটা এসে হাজির। আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ভাবি, লাল ফুলের ডালিটা দিতে বলল ভাই, কাল রাতে নাকি আপনার কাছে রেখেছিল। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আরেকটা ছেলে এসে বলে উঠল, ভাবি, লাল ফুলের ডালির সাথে নাকি ভাইয়ের ওয়ালেটটা ওখানে পড়েছিল, পেয়েছেন? ভাই তাড়াতাড়ি ওয়ালেটটা দিতে বলল। এদের কথায় আমি আহাম্মক হয়ে গেলাম। ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি তাদের ভাইয়ের বিয়ে করা বউ। আমি গলা খাকারি দিয়ে বলে উঠলাম, আচ্ছা ভাইয়ারা, আমি আপনাদের কোন ভাইয়ের বউ? ওরা কিছু বলবে, ঠিক তখনই শুভ্র এসে ধমকে উঠল, আচ্ছা, তোদের এখানে কি আমি গল্প করতে পাঠিয়েছি? কাজের কাজ তো কিছুই করিস না, আয় তাড়াতাড়ি এদিকে আয়। তৎক্ষণাৎ আমার সামনে থেকে সব হাওয়া, আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। ধীরে ধীরে খেয়াল করছি শুধু জুনিয়ররা না, শুভ্র ভাই আর সাহেল ভাই ছাড়া ওনার ফ্রেন্ডসরাও মাঝে মাঝে আমায় ভাবি বলে ডাকে। কি একটা বিশ্রী অবস্থা। জামাইয়ের খোঁজ নেই, ননদ দেবরের ছড়াছড়ি। সেই কখন থেকে চিত্রাকে খুঁজে চলেছি আমি, কিন্তু তার দেখাই নেই। এদিকে এঙ্গেজমেন্ট শুরু হয়ে যেতে চলল, কত কাজ বাকি। উফ, এই মেয়ে কি শুভ্র ভাইয়ের সাথে রোম্যান্স করতে চলে গেছে নাকি? হঠাৎ এক কোণায় চিত্রাকে চোখে পড়ল। ওর কাছে গিয়ে কিছু বলার আগেই মিনমিনিয়ে বলে উঠল, রোদ, আমি চলে যাই, প্লিজ কিছু মনে করিস না, আমার এখানে ভালো লাগছে না মোটেও। কিন্তু কেন, কিছু হয়েছে কি? ও আমার কথার জবাবে শুধু না কথাটা বলেই সিঁড়ির দিকে হাঁটা দিল। আমি ওর পিছু নিলাম। হঠাৎই আদিব ভাইয়া চিত্রার সামনে এসে দাঁড়ালো। এই ছেলেটা শুভ্র ভাইয়ার কাজিন। আমি কাছাকাছি যেতেই উনি চিত্রাকে উদ্দেশ্য করে বলে উঠলেন,
হ্যালো হটি গার্ল, হোয়ার আর ইউ গোয়িং? আই হ্যাভ টু টক টু ইউ। আজকের পার্টিতে তুমি আমার ডান্স পার্টনার হবে বলেছিলাম তো, তবুও কোথায় যাও? চিত্রা কাপা কাপা গলায় বলে উঠল, প্লিজ সরুন, আমি বাসায় যাব। এই ছেলের এমন অভদ্রের মতো কথা আর সহ্য হলো না আমার। আরেকটু এগিয়ে গিয়ে বলে উঠলাম, এই যে মিস্টার, এই অসভ্যতামো নিজের বাড়ি গিয়ে দরজা বন্ধ করে করুন, এখানে নয়। তুমি যদি আমার সাথে দরজার ওপাশে থাকো তো অসভ্যতাম না হয় সেখানেই দেখব। হাউ ডেয়ার ইউ! মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? খুব ভালো করে জানি। সো প্লিজ তুমি এখান থেকে যাও। আপাতত আমি তোমার ফ্রেন্ডের প্রতি ইন্টারেস্টেড, নট ইউ। তোমাকে না হয় কাল। কথাটা শেষ করার আগেই ওনার গালে জোরে সোরে চড় বসিয়ে দিলাম। মেজাজটা চরমে উঠে গেছে ওনার কথায়। চিত্রার হাত ধরে ওনার দিকে রাগী চোখে তাকিয়ে চলে এলাম সেখান থেকে। রুমের দিকে পা বাড়াতেই উনি হাত চেপে ধরলেন আমার। মনে হচ্ছিল এখনই হাতটা মরমর করে ভেঙে যাবে। ছেলেটা আমার দিকে লাল চোখে তাকিয়ে আমায় দেখে নেবে বলে সেখান থেকে চলে গেলেন। চিত্রাকে রুমে নিয়ে শান্ত করে রুম থেকে বের হতেই তুমুল কাণ্ড। আদিব ভাইয়ের মা অভদ্রের মতো মাকে কথা শোনাচ্ছেন। আমি নাকি আদিব ভাইয়ের সাথে ঢলাঢলি করতে গেছি। আদিব ভাই মানা করতেই ওনার গালে চড় বসিয়েছি। আমার নাকি শিক্ষা নেই, বাবা মা নষ্টামো ছাড়া কিছুই শেখায়নি। আরও কত বাজে কথা। মা এক হাতে মামুর হাত আর অন্য হাতে ভাইয়ার হাত চেপে ধরে আছে। দুজনেই রেগে মেগে লাল। অব্র ভাইয়া এক কোণে দাঁড়িয়ে আছেন। ব্যাপারটায় তিনি বিরক্ত, কিন্তু কিছু বলছেন না। শুভ্র ভাইয়াকে কোথাও চোখে পড়ল না। মা সমাজকে ব্যাপক ভয় পায়। আপুর এঙ্গেজমেন্টে ঝগড়াঝাটি করে মান সম্মান হারাতে চান না, কিন্তু আমি তা মানলে তো। ধৈর্যের সীমা পার হতেই সামনে দাঁড়িয়ে বলে উঠলাম, আপনি নিজের ছেলেকে কতটা শিক্ষা দিয়েছেন? ওনার আচরণ তো কোনো ভদ্র সমাজে গ্রহণযোগ্য নয়। এটুকু বলার সাথে সাথেই গালে খুব জোরে চড় বসিয়ে দিল মা। চুপ, একদম চুপ। এখানে কেন এসেছিস? এই অপমান কম হয়েছে যা আরও বাড়াতে এসেছিস? তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। তোর জন্য আজ মানুষ থুতু দিয়ে যাচ্ছে মুখে। মরে যেতে পারিস না? মার কথায় অবাক চোখে তাকিয়ে আছি আমি। ঠিক তখনই ভাইয়া বলে উঠল, ফাজলামো পেয়েছো মা? ওকে মারলে কেন? এই মহিলা যা তা বলে যাবে আর আমাদের শুনতে হবে? আরে এই মহিলাকে দেখে বোঝা যায় যে এদের ছেলেরা কেমন হবে। ভাইয়ার কথা শেষ না হতেই মা ভাইয়ার গালেও বসিয়ে দিল এক চড়। ভাইয়াকেও শুনতে হলো হাজার কথা। ভাইয়া শান্ত গলায় বলে উঠল, রোদ, ব্যাগ নিয়ে আয়। এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কোনো রকম সেখান থেকে চলে এলাম আমি। ছাদের এক কোণায় বসে আছি। ইচ্ছে করছে সত্যিই মরে যাই, একদম একদম শেষ করে দিই নিজেকে। আমার থাকা না থাকা তো কারো ম্যাটার করে না। আম্মু সব সময় এমন করে। যারই দোষ থাকুক না কেন, সবসময় আমাদের 3 ভাই বোনকেই শাসন করবে। তার ধারণা আমার ছেলে মেয়েকে আমি শাসনে রাখবো, অন্যরা কি করছে দেখার বিষয় না। তা বলে এতগুলো মানুষের সামনে এভাবে বলবে আমায়? রাগটা যেন কিছুতেই কমছে না। সবাইকে খুন করে ফেলতে ইচ্ছা করছে। পাশে একটা ইটের টুকরো পেয়ে সেটাই হাতে চালাতে লাগলাম ক্রমাগত। উদ্দেশ্য হাত কেটে ফালা ফালা করব, কিন্তু ইটের টুকরো দিয়ে কি আর হাত কাটা যায়? কিছুক্ষণ চেষ্টা করে টুকরোটা দূরে ছুঁড়ে ফেলে 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলাম। হঠাৎ আমার হাতের ওপর কারো হাতের স্পর্শ পেলাম। হাত সরিয়েই দেখি শুভ্র। উনি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে আমার। উনি কাঁপা কাঁপা হাতটা আমার গালের উপর রাখলেন। ঠান্ডা গলায় বললেন, ডোন্ট ক্রাই, একদম কাঁদবে না। আমার কান্নার গতি যেন আরও বেড়ে গেল। কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে। উনি আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, রাতুল, জি ভাই। ফোনে শর্টকাট বলেছিস, এখন পুরোটা বল। কে কি বলেছে সব কিছু শুনতে চাই আমি। রাতুল ভাইয়া এক নিমেষে সবটা বলে গেলেন।
সাথে সাথে লাল হয়ে এলো শুভ্র ভাইয়ার চোখ। হুট করে দাঁড়িয়ে আমাকে টেনে দাঁড় করিয়েই হাঁটা দিল। আমি হাঁটতে পারছি না, অনেকক্ষণ বসে থাকায় পা ঝিনঝিন করছে। উনি দুপা এগিয়ে আমায় কোলে তুলে নিয়ে সোজা ড্রয়িং রুমের মাঝখানে নামিয়ে দিলেন। সবাই অবাক চোখে তাকিয়ে আছে, কারো বুঝতে বাকি নেই যে শুভ্র রেগে গেছে। মামুকে দেখলাম সে আরও আরাম করে বসলেন। মামানি আগে যেমন বসেছিলেন অমনি বসে রইলেন। শুভ্র ভাইয়া আমার সামনে এসে বললেন, রোদ, জুতো খোলো। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। জুতো খুলবো কেন? আমাকে চুপ থাকতে দেখে আবারও বললেন, জুতোটা খোলো রোদ। কেন? জুতোটা খুলে আদিবের গালে চড় মারবে, খুব শক্ত করে মারবে। আমি বিস্মিত চোখে ওনার দিকে তাকিয়ে আছি। আদিব ভাইয়া রেগে বলে উঠলেন, শুভ্র, তুমি এই মেয়েকে আমায় মারতে বলছো? এই 2 দিনের ফুপ্পির মেয়ে বেশি প্রিয় হলো তোমার? কি হলো রোদ? আমি তোমায় ওকে মারতে বলেছি। ওনার এই কণ্ঠ হয়তো আদিব ভাইয়ার পরিচিত। উনি একটু থতমত খেয়ে গেলেন, আমতা আমতা করে বলে উঠলেন, শুভ্র, আমি এই মেয়েকে কিছুই করিনি। আমি তো চিত্রার সাথে কথা বলছিলাম, মধ্য থেকে ও চলে আসে। এবার শুভ্র ভাইয়া আদিব ভাইয়ার কলার চেপে ধরলেন, চিৎকার করে বলে উঠলেন, তো তোর কি মনে হয় আমি কিছুই জানি না? চিত্রাকে বাজে বাজে কথা কেন বলেছিলি? আচ্ছা বলেছিস, বেশ করেছিস, ট্রাস্ট মি। এর জন্য আমি তোকে জাস্ট ছাড়িয়ে দিতাম, আর কিছুই করতাম না। কিন্তু তোর সব থেকে বড় ভুল হলো তুই রোদের হাত ধরে টেনেছিস। ধরেছিস সাহস কেমন হয় ওর হাত ধরার? ওর হাতের কোনোই নিচে তোর হাতের চাপ কেন থাকবে? ওয়াই? কথাটা বলেই পাশের সোফায় দিলেন এক লাথি। সোফাটা বেশ কিছুটা পিছিয়ে গেল। আমি কাউকে কখনো এত রাখতে দেখিনি। কি ভয়ানক অবস্থা! এবার মামু কথা বললেন, আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, রোদ, শুভ্রর কথা মতো কাজ কর। হি ইজ আউট অফ মাইন্ড। আর শুভ্র, কাম ডাউন মেসন। হোয়াট কাম ডাউন বাবা? রোদের শরীরে ওর হাতের দাগ কেন থাকবে? ও রোদকে কেন ছবে? ও সাহস কি করে হয় এত? আমার মাথাটা যেন ভো ভো করছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অতিরিক্ত কান্নার কারণে মাথাও ব্যথা করছে ব্যাপকভাবে। সোফার হাতলে হেলান দিয়ে কোনো রকমে দাঁড়ালাম। আদিব ভাইয়ের মা ঝনঝনে গলায় শুভ্র ভাইয়ার মাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই কিছু বলবি না রানু? আমার ছেলেকে যে তোর ছেলে এভাবে অপমান করছে আর তুই চুপ করে বসে আছিস? কি করতে বলিস আপা? আদিব যেমন আমার ভাগ্নে, রোদর ঠিক তেমনি আমার ভাগ্নে। ওকে অপমান করার সময়ও তো আমি চুপ ছিলাম, এখনও চুপ থাকবো, এটাই স্বাভাবিক। আর আমার ছেলের বিহেভিয়ার নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না। হি ইজ অলওয়েজ রাইট। আমার শুভ্র ভুল কিছু করে না, অ্যাটলিস্ট আমার চোখে তো পড়ছে না। তোর কাছে শুভ্র বিহেভিয়ার ঠিক লাগছে? অবশ্যই ঠিক লাগছে। আদিব যা করে তা তোর কাছে ঠিক মনে হলে আমার ছেলে দোষী কেন হবে? তাকেও আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি। এবার আর চোখ খুলে রাখতে পারলাম না। শরীরটা হালকা গতিতে কাঁপছে। ধীরে ধীরে সবটা অন্ধকার হয়ে এলো। তারপর কি হয়েছিল জানি না, তবে আদিব ভাই জুতোর বাড়ি থেকে বেঁচে গিয়েছিল। এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।